হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের স্কুল ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আরও একবার বলছি, আশা করি তোমরা ভালো আছো। ভালো আছো এই কারণেই আরও একবার রিপিট করে বললাম, কারণ অনেকদিন বাদেই তোমাদের সাথে আবার সাক্ষাৎ হলো। অনেকদিন বাদে আরও একটি নতুন ভিডিও বা তোমাদের ফরাসি বিপ্লব যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আলোচনার জন্য বা আলোচনা করতে আরো একটি নতুন ভিডিও নিয়ে এলাম। এই নতুন ভিডিওটা আনতে একটু সময় লাগলো বটে, অন্যান্য কাজের প্রয়োজনে। তো এই ভিডিওটা আনতে একটু সময় লাগলো এই কারণেই। আশা করি তোমাদের প্রথম ভিডিও দেখে কতটা ভালো লেগেছে তোমরা কমেন্টে কেউ জানাওনি অবশ্য, কিন্তু আশা করি এই ভিডিওটা ও পূর্বের মতো এটাও ভালো লাগবে। আমরা প্রথম ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছিলাম বা বা যে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করেছিলাম তার এটি একটি দ্বিতীয় পার্ট। আমরা প্রথম যে ভিডিওটা আপলোড করেছিলাম বা দিয়েছিলাম সেখানে আমরা সম্ভবত 30টা প্রশ্ন উত্তর আমরা পড়েছিলাম। 30টা প্রশ্ন উত্তর আমরা তার পরবর্তী 30টা প্রশ্ন উত্তর আমরা পড়ব। তোমরা কমেন্টে জানাও, অথবা আমার নম্বর তো দেওয়াই আছে ভিডিওতে, সেই নম্বরে তোমরা আমাকে ফোন করে জানাও। যদি তোমাদের ক্লাসের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, নিচের দেওয়া যে নম্বর যাচ্ছে। এখন আমরা মূল টপিকে যাই। যে টপিকটা নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম, আজকের আমাদের ভিডিও, সেই টপিকে সরাসরি আমরা যাই। চলো যাই। আমরা 30-এর পর থেকে যে প্রশ্ন উত্তরগুলো জানবো সেগুলো চলো আমরা একবার দেখে নিই। পারলে তোমরা ভিডিওটা পজ করে নোটস করে নিতে পারো, যা আগামী দিনে তোমাদের পরীক্ষার সুবিধা হবে। এবং প্রসঙ্গত বলি, দ্বিতীয় ইউনিট টেস্টের যে এক্সাম হবে সেই এক্সামে যে প্রশ্ন উত্তর তোমাদের যদি প্রয়োজন হয় চ্যাপ্টার ধরে সেই সব প্রশ্ন উত্তর করিয়ে দেওয়া হবে। আমরা সেরকম একটি প্রস্তুতি নিতে চলেছি। তোমাদের কার কার প্রয়োজন আছে কমেন্টে তোমাদের নাম্বার, তোমাদের নাম, কোন স্কুল আমাকে জানিও, তাহলে পাঠাতে এবং বলতে বেশি সুবিধা হবে এবং আমার সাথে তোমরা যোগাযোগ করো। চলো যাই, আর অতিরিক্ত কথা না বলে চলো যাই আমাদের নেক্সট প্রশ্ন। দেখো, মন্তেস্কুর লেখা কয়েকটা বইয়ের নাম আমরা বোধহয় এতদূর পড়েছিলাম, বা মনে হয় ভলতেয়ারের লেখা দুটো বইয়ের নাম আমরা পড়েছিলাম এতদূর। আমরা সেখান থেকে একটু শুরু করি যে ভলতেয়ারের লেখা দুটো বইয়ের নাম কি। ভলতেয়ারের লেখা তোমরা সবাই জানো যে ভলতেয়ার, রুশো এবং মন্তেস্কু এরা ফরাসি বিপ্লবে সমসাময়িক দার্শনিক ছিলেন এবং ফরাসি বিপ্লবের কারণে বা ফরাসি বিপ্লব হওয়ার পিছনে এদের অনেকটা ভূমিকা রয়েছে। এদের কথা বা এদের উক্তি ধরে মানুষ সে সময় প্রভাবিত হয়েছিল। চলো যাই, আমরা মূল উত্তরে যাই। যে তাহলে কি বললাম, যে ভলতেয়ারের লেখা দুটো বইয়ের নাম কি। ভলতেয়ারের লেখা দুটো বইয়ের নাম হলো কাঁদিত লেতর ফিলোজফিক। কাঁদিত ও লেতর ফিলোজফিক। রুশোর লেখা কয়েকটি বইয়ের নাম লেখো। রুশোর লেখা কয়েকটা বইয়ের নাম কি হবে? সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি এবং সোশ্যাল কন্ট্রাক্ট। ষোড়শ লুইয়ের কয়েকজন অর্থমন্ত্রীর নাম করো। ষোড়শ লুইয়ের কয়েকজন অর্থমন্ত্রী কি হবে? তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়েন প্রভৃতি।
তাহলে ষোড়শ লুইয়ের কয়েকজন অর্থমন্ত্রীর নাম কি কি হবে আবার একবার রিপিট করছি, তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়েন প্রভৃতি। এবার আসি এই যে অর্থমন্ত্রীগুলো আছে কারা কোন সময় ছিল বা প্রথম দ্বিতীয় তৃতীয় অনুযায়ী বা ক্রমানুযায়ী তারা কে কারা ছিল আমরা জেনে নিই। চলো লিখে নাও। দেখো, ষোড়শ লুইয়ের প্রথম অর্থমন্ত্রী কে? ষোড়শ লুইয়ের প্রথম অর্থমন্ত্রী ছিল তুর্গো। ষোড়শ লুইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রীর নাম কি? দ্বিতীয় অর্থমন্ত্রীর নাম নেকা। নেকারের পর ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যালন। নেকারের পর ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী ছিল ক্যালন। ষোড়শ লুইয়ের শেষ অর্থমন্ত্রীর নাম কি? ব্রিয়েন। ষোড়শ লুইয়ের শেষ অর্থমন্ত্রীর নাম কি? ব্রিয়েন। এরপরের প্রশ্ন চলো, ষোড়শ লুইয়ের প্রথম অর্থমন্ত্রীকে কবে পদচ্যুত করা হয়? ষোড়শ লুইয়ের প্রথম অর্থমন্ত্রীকে কবে পদচ্যুত করা হয়? উত্তর হবে 1776 সালে অভিজাতদের চাপে তিনি পদচ্যুত হতে বাধ্য হন। এরপরে আসি, এমিল বইটি কার লেখা? পরের প্রশ্ন, এমিল বইটি কার লেখা? রুশোর লেখা। ষোড়শ লুই কোন অর্থমন্ত্রী অভিজাতের উপর কর বসায়? ষোড়শ লুই কোন অর্থমন্ত্রী অভিজাতদের উপর, অ্যাকচুয়ালি প্রশ্নটা হবে ষোড়শ লুইয়ের কোন অর্থমন্ত্রী অভিজাতদের উপর কর বসায়? ব্রিয়েন। পরবর্তী প্রশ্ন, ফরাসি জাতীয় বা ফরাসি জাতির সভা বা ফরাসি জাতির জাতীয় সভা অধিবেশন কবে, কোথায় ও কতদিন পর বসে? প্রশ্নটা দেখো, আবারও একবার রিপিট করছি, ফরাসির জাতীয় সভার অধিবেশন কবে, কোথায় ও কতদিন পর বসে? তাহলে উত্তর হবে 1789 সালে 5ই মে ভার্সাই নগরীতে 175 বছর পর বসে। কত সাল? 1789 সালে 5ই মে ভার্সাই নামক নগরীতে বসে 175 বছর পর। এই 175 বছর আগে কিন্তু কোন রকম 175 বছর ধরে কোন রকম কিন্তু জাতীয় সভা আহ্বান করা হয়নি, তাই 175 বছর পর ডাকা হয়েছিল। টেনিস কোর্টের শপথ কবে হয়? 1789 সালে 20শে জুন। টেনিস কোর্টের শপথ কবে হয়? 1789 সালে 20শে জুন। বাস্তিল দুর্গের পতন হয় কবে বা পতন ঘটে কবে? 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই। বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল? বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী শাসনের প্রতীক। তারপরের প্রশ্ন, ফ্রান্সের কোন দিনটি জাতীয় দিবস হিসেবে পালিত হয় বাস্তিল দুর্গ পতনের দিন? উত্তর হবে বাস্তিল দুর্গ পতনের দিন। বাস্তিল দুর্গ পতনের পর প্যারিসের শাসনভার কাদের হাতে চলে যায়? বাস্তিল দুর্গ পতনের পর প্যারিসের শাসনভার কাদের হাতে চলে যায়? বুর্জোয়াদের হাতে। জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্ব দেন কে? জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্ব দেন কে? লাফায়েত। এবার একটি কোটেশন আসবো বা কোটেশনটি কে বলেছে? বিপ্লবে অর্থাৎ ফরাসি বিপ্লবে বলছে, বিপ্লবে বাস্তিলের পতনের মতো বহুমুখী ও সুদূর প্রসারী ঘটনা আর ঘটেনি। একথা কে বলেছিলেন? ঐতিহাসিক গুডউইন। ঐতিহাসিক গুডউইন। ফ্রান্সের জাতীয় সভা কবে সংবিধান সভায় রূপান্তরিত হয়? ফ্রান্সের জাতীয় সভা কবে সংবিধান সভায় রূপান্তরিত হয়? দেখো, রূপান্তরিত হয়েছিল কবে না 1789 খ্রিস্টাব্দে 9 জুলাই। পরের প্রশ্ন, ফ্রান্সের সংবিধানের নাম কি? ফ্রান্সের সংবিধানের নাম কি? 1791 খ্রিস্টাব্দে সংবিধান, এবং এটি হচ্ছে কি ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান।
তারপরের প্রশ্ন, ফ্রান্সের সমাজ সামন্ত প্রথা ও তার উপসত্ত্ব বিলোপ ঘটে কবে? ফ্রান্সের সমাজ বা সমাজে সামন্ত প্রথা ও তার উপসত্ত্ব বিলোপ ঘটে কবে? 1789 খ্রিস্টাব্দে 4ই আগস্ট সংবিধান সভার মাধ্যমে এটি বিলোপ ঘটেছিল। সংবিধান সভার দ্বারা কবে মানুষ ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা হয়? সংবিধান সভার দ্বারা কবে মানুষ ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা করা হয়? 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট। ফ্রান্সের সংবিধান সভার দুটি প্রধান কাজ কি ছিল? ফ্রান্সের সংবিধান সভার প্রধান দুটি কাজ ছিল 1789 এক নম্বরে বলছি, তোমরা নোট করে নাও। 1789 4ই আগস্ট সংবিধান সভার এক ঘোষণা মারফত ফ্রান্সের সামন্ত প্রথা ও তার সমস্ত উপসত্ত্ব বিলোপ করে। এবং 2 নম্বর, সংবিধান সভার দ্বিতীয় উল্লেখযোগ্য কাজ হলো কি? 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট মানুষ ও নাগরিকদের অধিকারপত্র ঘোষণা। এর দ্বারা নাগরিকদের স্বাধীনতা ও সমান অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি মেনে নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, সংবিধান সভার কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? সংবিধান সভার কার্যাবলীকে 4 ভাগে ভাগ করা যায়। একটা শাসনতান্ত্রিক, আর একটা অর্থনৈতিক এবং বিচার বিভাগীয়, এবং শেষ গির্জার পুনর্গঠন। 4টে বললাম। একটা বললাম শাসনতান্ত্রিক, 2 নম্বর অর্থনৈতিক, 3 নম্বর বিচার বিভাগীয় এবং 4 নম্বর গির্জার পুনর্গঠন। গির্জার সকল ভূ-সম্পত্তি কে কবে বাজেয়াপ্ত করে? 1790 খ্রিস্টাব্দের সংবিধান সভা। গির্জার সকল ভূ-সম্পত্তি কে কবে বাজেয়াপ্ত করেন? না, সংবিধান সভা বাজেয়াপ্ত করেছিল 1790 সালে। কতজন সদস্য নিয়ে ফ্রান্সের আইনসভা গঠিত হয়? 745 জন সদস্য নিয়ে। ফ্রান্সের আইনসভার অর্থনৈতিক সংস্কার কি ছিল? এটি প্রশ্ন। উত্তরে দেখো, 1 নম্বর, সংবিধান সভার ফ্রান্সের গির্জার সকল ভূ-সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। 2 নম্বর, জমি ও অস্থাবর সকল সম্পত্তির উপর কর ধার্য করা হয়। 3 নম্বর, সকল প্রকার পরোক্ষ কর তুলে দেওয়া হয়েছিল। 60 নম্বর প্রশ্ন, নেক্সট 60, গির্জা পুনর্গঠনের জন্য কয়টি ও কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়? 2টি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কি কি? না, 1 নম্বর হচ্ছে কি আর্থিক সংকট মোচনের জন্য গির্জার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। 2 নম্বর, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি গঠন করা হয়েছিল। এবারে নেক্সট প্রশ্ন, সাংবিধানিক যাজক কারা? যাজকরা অনেকগুলো ভাগে ভাগ ছিল, তাদের মধ্যে একটি সাংবিধানিক যাজক। যে সকল যাজকরা সংবিধানের প্রতি আনুগত্য রেখে শপথ করে তাদের সাংবিধানিক যাজক বলে। আর বিক্ষুব্ধ যাজক কারা? যারা সংবিধানের প্রতি আনুগত্য না রেখে শপথ নেননি তাদের বিক্ষুব্ধ যাজক বলে। তারপরের প্রশ্ন, জনতার অভ্যুত্থানকে কোন ঐতিহাসিক দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন? ঐতিহাসিক লেফেভর। এরপরের প্রশ্ন, জাতীয় মহাসভা কি? দ্বিতীয় ফরাসি বিপ্লবের পর গণভোটের মাধ্যমে যে আইনসভা গঠিত হয় তা জাতীয় মহাসভা নামে পরিচিত। কবে জাতীয় মহাসভার অধিবেশন বসে? 1792 খ্রিস্টাব্দে 21শে সেপ্টেম্বর। 1792 খ্রিস্টাব্দে 21শে সেপ্টেম্বর। ষোড়শ লুইকে প্রাণদণ্ড দেওয়া হয় কবে? 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, একথা
কে বলেছিলেন? রোবসপিয়ার। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, কে বলেছিল? রোবসপিয়ার। তারপরে আরো একটি কোয়েশ্চন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমার রক্ত ফ্রান্সের সুখ নিশ্চিন্ত করুক, একথা কে বলেছিল? আমি সম্পূর্ণ নির্দোষ, আমার রক্ত ফ্রান্সে সুখ নিশ্চিত করুক, একথা কে বলেছিল? সোরস লুই। তারপরের প্রশ্ন, জ্যাকোবিন দলের নেতার নাম কি? রোবসপিয়ার। আজকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি 70 নম্বর, জিরোন্ডিস দলের কয়েকজন সদস্যের নাম করো। একটা হচ্ছে মাদাম রোলা, একটা হচ্ছে কি বার্নেপ, আর একটা হচ্ছে ব্রিশো। তাহলে তোমাদের 70টা প্রশ্ন আলোচনা করলাম। লাস্ট প্রশ্ন ছিল জিরোন্ডিস দলের কয়েকজন সদস্যের নাম, একটা হচ্ছে মাদাম রোলা, বার্নেপ ও ব্রিশো। এখন শর্ট প্রশ্ন দেখো, প্রশ্ন উত্তরের ক্ষেত্রে শর্ট প্রশ্ন কিন্তু অনেক রকম অনেক ভাবে আসতে পারে। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিলাম, কিন্তু এখান থেকে বড় প্রশ্ন হিসেবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ফরাসি বিপ্লবের কারণ। তার যে কারণগুলো রয়েছে, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় যে কারণগুলো রয়েছে, কারণগুলো আলোচনা করতে হবে। এবং আরো একটি ইম্পর্টেন্ট বড় প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের ভূমিকা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং টিকা হিসেবে যেগুলো আসতে পারে, থার্ড স্টেট, বুর্জোয়া, এগুলো কিন্তু টিকা হিসেবে আসতে পারে। অভিজাত শ্রেণী, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রান্সউইক ঘোষণাপত্র, সাকুলেত, এগুলো মোটামুটি টেনিস কোর্টে শপথ, এগুলো কিন্তু তোমাদের টিকা হিসেবে আসতে পারে। আরো একটি ইম্পর্টেন্ট টিকা হচ্ছে ডে অফ টাইলস। এখান থেকে আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি সন্ত্রাসের রাজত্ব কি? তুমি কি মনে করো সন্ত্রাসের রাজত্ব যথাযথ যুক্তি ছিল? এরকম ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে। ইম্পর্টেন্ট 3-4টি প্রশ্নের কথা তোমাদেরকে বলে দিলাম। এবং শর্ট প্রশ্ন অনেক রকমই আসতে পারে, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন অধ্যায় ধরে সেগুলো বলে দেওয়া হলো। এবং ছোট ছোট টিকা, সেপ্টেম্বর যে টিকার কথা বললাম, সেপ্টেম্বর হত্যাকাণ্ড, বা এরকম একটি 4 নম্বরে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আসতে পারে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন আবার অন্য ভিডিওয় বা অন্য একটি ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে।